আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 2, এপিসোড 1। বন্দনা দেবী পাশে আলোকে না পেয়ে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসে চারিদিকে তাকান। ঘরে কোথাও আলোকে না দেখে তার বুকের ভিতরটা ভয়ে ধড়াস করে ওঠে। বাথরুমটা দেখার জন্য যেতে গিয়ে রান্নাঘরের দিকে চোখ যায় তার। রান্নাঘরে আলো জ্বলতে দেখে তিনি এগিয়ে যান সেদিকে। দরজার কাছে যেতেই তার কানে আসে আত্মরূপের কথা। এগিয়ে গিয়ে হালকা মাথাটা ঝুঁকিয়ে উকি মারেন রান্নাঘরে। আলো দু হাতে থালা ধরে দাঁড়িয়ে আছে, আর আত্মরূপ সেখান থেকে খাবার নিয়ে একবার নিজে খাচ্ছে আর একবার বোনকে খাইয়ে দিচ্ছে। আলো খেতে না চাইলে ওকে নানা রকমের কথা বলে খাইয়ে দিচ্ছে। রান্নাঘরের দৃশ্য দেখে বন্দনা দেবীর চোখে জল উপচে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মনে মনে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান এরকম দুটো ছেলে মেয়ে তাকে দেওয়ার জন্য। ভাই বোনের মধ্যে তিনি না গিয়ে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই ধীর পায়ে ফিরে যান বিছানায়। কিছুক্ষণ আগে কি ঘটতে যাচ্ছিল তার বিন্দু বিসর্গও জানতে পারলেন না তিনি। আলোকে যারা দেখতে আসবে তাদের আপ্যায়নের জন্য আত্মরূপ তার সাধ্যমতো আয়োজন করেছে। শেখরের বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করবে না, তাই রান্নার কোনো ঝামেলা নেই। আলোকে দেখতে শেখরের বাড়ির লোকের সঙ্গে কাকলির শাশুড়িও এসেছে। শেখর আর নবীনও এসেছে, কারণ শেখর চায় না একবার ওর বাড়ির লোক আসবে, তারপর আবার ও নিজে আসবে, এতে শুধু শুধু সময় নষ্ট হবে। আলোকে দেখে নবীনের মায়ের মনটা খারাপই হয়, কারণ আলোকে আগে দেখলে কাকলির সঙ্গে ওনারা নবীনের বিয়ে দিতেন না। কিন্তু এখন আর কিছুই করার নেই। কাকলির সঙ্গে নবীনের বিয়ের সব ঠিক হয়ে গিয়েছে, শুধু দিনটাই হওয়া বাকি। আলোকে দেখার পর নবীনের মা ঘর ভর্তি সবার সামনেই বন্দনা দেবীকে বললেন, মেয়ে তো আপনার স্বর্গের অপসরীকেও হার মানাবে বেআইন। তা কাজ টাজ কিছু জানে না শুধু রূপটাই আছে? মাসিমা, দেখুন, আমার বোনের প্রশংসা আমি করব না, আলো কেমন সেটা সময় বলবে। তবে হ্যাঁ, আলোর একটা গুণ আপনাকে বলতে পারি। কাকলিকে যেদিন প্রথম আপনারা দেখতে এসেছিলেন সেদিন কিন্তু সব রান্না আলোই করেছিল। আত্মরূপের কথা শুনে নবীনের মা বেশ অবাক হন, কারণ তিনি সেদিনের রান্নার সবচেয়ে বেশি প্রশংসা করেছিলেন। তিনি একবারের জন্যও বুঝতে পারেননি এই রান্না আলোর হতে পারে। ছায়াদেবী আর নবীনের মা দুজনেরই মনের শান্তি নেই। নবীনের মা ভাবছেন নবীনের থেকে শেখরের বউ দেখতে বেশি ভালো, শুধু রূপ নয় গুণও আছে। আর ছায়াদেবী ভাবেন কাকলিকে এত কিছু দিচ্ছেন তিনি, তবুও আলোর বিয়ে হচ্ছে কাকলির থেকেও বড় ঘরে। ছায়া দেবী সুযোগ বুঝে নবীনের মাকে নিজের ঘরে নিয়ে গিয়ে কাকলির জন্য তৈরি করানো গয়না দেখান, আর বলেন এর ডবল গয়না বানাতে দেওয়া হয়েছে। সাথে এটাও বলেন যে কাকলিকে ওনারা যা দেবেন তার সিকি ভাগও আলোকে দিতে পারবে না ওর বাবা মা। যাকে এটা জেনে নবীনের মায়ের মন খারাপের পরিমাণ বেশ খানিকটা কমে যায়। শেখরের সঙ্গে আলোকে আলাদা করে কথা বলতে বললে আলো যেতে রাজি হয় না। এমনকি এখনো পর্যন্ত আলো একবারও শেখরের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আলো যে আলাদা করে কথা বলতে রাজি হয়নি, এতে শেখরের একটুও খারাপ লাগে না, বরং মনে মনে বেশ খুশিই হয়। সেদিনই একরকম বিয়ের কথা পাকা হয়ে যায়, আর এটাও বলা হয় যে আলো আর কাকলির বিয়ে একই দিনে হবে। আলোর বিয়ে একেবারে ঠিক করে ফেললে দিদি। আর বছর খানেক পর দিলে কি এমন ক্ষতি হতো বলো তো? সবে তো 18 পূর্ণ হলো, এখনো আলো নিজেকেই ঠিক মতো চিনলো না, জানলো না, আর তুমি ওকে অন্য একজনকে বোঝার দায়িত্ব দিয়ে দিচ্ছ।
ফোনের অপর পাশ থেকে বলা রিমি দেবীর কথাগুলো শুনে বন্দনা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বিগত সব ঘটনা বলে তার কাছে জানতে চান। আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি রিমি? তুমিই বলো। যেচে এত ভালো ঘরের একটা সম্বন্ধ এসেছে, রূপ ছেলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। শেখর খুব ভালো একটা ছেলে, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, ওদের কোনো দাবি দাবাও নেই। এখানে বিয়ে হলে আলোর ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না রিমি। তুমি তো জানো আমাদের বাড়ির পরিস্থিতি ঠিক কেমন। কি করে আলোর নামে একটা বদনাম দেবে সেই সুযোগের অপেক্ষায় আছে ছায়া। সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি গো। তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমাদের মেয়ে, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমি তো আলোর বিয়ে ঠিক হওয়ার কথা শুনে প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম। ইচ্ছে করছে এখনই ওখানে চলে যাই। তোমাকে তো আসতেই হবে রিমি। তুমি আর সুশান্ত ছাড়া আমার আর কে আপন আছে বলো তো? আমার দাদা তো খোঁজই নেয় না। মরলাম না বাঁচলাম তাতে ওদের কিছুই যায় আসে না। তোমরাই আমাদের একমাত্র ভরসা রিমি। রূপের বাবারও বয়স হয়েছে, সুশান্তকেই তো রূপের পাশে দাঁড়িয়ে সব কাজ করতে হবে। তোমাকেও কিন্তু দাঁড়িয়ে থেকে সব দায়িত্ব নিতে হবে রিমি। নিশ্চয়ই দিদি, সে আর বলতে। আলো তো আমারও মেয়ে, ওকে আমি নিজের হাতে মনের মতো করে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসাবো। তুমি দেখো। তা তোমার মেয়েটি কই? একবার ফোনটা দাও না গো, একটু কথা বলি। আলো পাশের ঘরে আছে, ডাকছি, দাঁড়াও। তার আগে তুমি আমার একটা উপকার করো রিমি। উপকার কেন বলছো দিদি? তুমি আমাকে হুকুম করো, বলো কি করতে হবে। রিমি, তুমি আলোকে একটু বোঝাও। আমি তো আর বলে বলে পেরে উঠছি না। আলো আবার কি করলো গো যে ওকে বোঝাতে হবে? দেখো না, শেখররা যেদিন আলোকে দেখতে এলো সেদিন ছেলের সঙ্গে আলাদা করে কথা বলতে বলা হলো আলোকে, কিন্তু আলো কিছুতেই কথা বলল না। ওরা ভালো বলে কিছু মনে করেনি। সেদিন না হয় শেখরকে চিনতো না, কিন্তু এখন তো ওদের বিয়ে ঠিক হয়ে গেছে বলো, আর মাসখানেক সময় আছে হাতে। এখনো যদি মেয়েটা ভালো করে কথা না বলে শেখরের সঙ্গে, ফোন করলে শুধু হুঁ আর না, এর বেশি ওর মুখ থেকে কিছু বেরোই না। শেখরের ইচ্ছে এখানে এসে আলোকে নিয়ে একদিন বাজারে যাবে, একটু ঘুরবে, আলোর জন্য একটু কেনাকাটা করবে, যেরকম আজকালকার ছেলেমেয়েরা চায় আর কি। কিন্তু মহারানীকে দেখো, ওনার কোনো দিকেই মন নেই। যা চা জিনিস হাতের সামনে পাচ্ছে তো তাই কদর করতে জানে না। ওদিকে কাকুলিকে দেখো, আজকেও গিয়েছে নবীনের সঙ্গে, এই নিয়ে 4 দিন ঘোরা হলো। আলো তো তোমার কথা শোনে রিমি, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। আমি ওকে কাকুলির মতো রোজ যেতে বলছি না, কিন্তু একটা দিন অন্তত যেতেই পারে। দিদি তুমি তো জানো আলো কাকুলির মতো তো ডেসপারেট নয়, আর আলোর ভয়টা কোথায় আর কবে থেকে সেটাও নিশ্চয়ই তোমার অজানা নেই। আলো তো ছেলেদের সঙ্গে ভালো করে কথাই বলে না দিদি। ওর মনের মধ্যে ভয়টা এখনো থেকে গিয়েছে, কাউকেই ও বিশ্বাস করতে পারে না। শেখরকেই চেষ্টা করে আলোকে সহজ করে নিতে হবে। আলোর জড়তা শেখরকেই কাটাতে হবে। একটু সময় লাগবে, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি কথা বলছি আলোর সঙ্গে, তুমি ফোনটা ওকে দাও। হ্যাঁ আমি দিচ্ছি। রিমি, একটু ভালো করে বুঝিয়ে বলো কেমন? আমি জানি ও তোমার কথা ঠিক শুনবে। ফোনে কথা বলতে বলতে বন্দনা দেবী পাশের ঘরে গিয়ে আলোর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলেন, নে কথা বল, তোর সোনামা কথা বলবে তোর সঙ্গে। সোনামা, এই নামটা শুনেই আলোর মুখে একটা খুশির ঝলক খেলে যায়, যেটা দেখে বন্দনা দেবীর ঠোঁট জোড়া মৃদু প্রসারিত হয়। চটপট মায়ের হাত থেকে ফোনটা নিয়ে আলো কথা বলা শুরু করে দেয়, যা দেখে বন্দনা দেবী ঘর থেকে চলে আসেন। সোনামা, কেমন আছো তুমি? 1.5 দিন পর কথা বলছি তোমার সঙ্গে। কালকে ফোন করনি কেন তুমি? আমি করলাম তখনও ধরলেও না, পরেও তো একবার করতে পারতে। জানো আমার কত মন খারাপ করছিল তোমার জন্য। জানি জানি সোনামা, আমার জানি। আমার সঙ্গে একদিন কথা না বললে আমার মেয়েটার মন আনচান করে ওঠে, মনের মধ্যেটা একেবারে উতাল পাতাল শুরু হয়, তাই তো? আলোর উত্তর শুনে রিমি দেবী হেসে ফেললেন।
হাসি থামিয়ে বললেন, কালকে তোর জন্য একটা জিনিস বানাতে দিতে গিয়েছিলাম, আর ফোনটা চার্জ ছিল না, তাই চার্জে বসিয়ে ফোনটা রেখে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে এসে দেখি, ওমা, ফোনটা চার্জে দিয়েছি কিন্তু সুইচটাই দিইনি, বন্ধ হয়ে পড়ে আছে। কি করতাম বল? আচ্ছা, কালকের কথা ছাড়, আজকে তো ফোন করেছি, কথা বলে কালকেরটা ঠিক পুষিয়ে নেব আমরা মা মেয়েতে, ঠিক আছে? একদম ঠিক বলেছ। আমার সোনামা কখনো ভুল হতেই পারে না। ও সোনামা, কালকে কি বানাতে দিলে গো, বলো না। তোর জন্য একজোড়া শাখা বাঁধা আর একজোড়া পলা বাঁধা বানাতে দিয়ে এলাম। জানিস আলো, ডিজাইনটা না নতুন বেরিয়েছে, তোর হাতে খুব সুন্দর মানাবে। আমি নিজে হাতে তোকে পরাবো। কিরে, পরবি তো আমার হাতে, নাকি তুইও সবার মতো বলবি আমি বন্ধা, আমাকে দিয়ে কোনো শুভ কাজ হবে না? এসব তুমি কি বলছো সোনামা? আমার জীবনে তোমার থেকে বেশি শুভ আর কেউ নেই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আগে তুমি একটা কথা বলো তো, এসবের কি দরকার ছিল? ছিল নয়, দরকার আছে। তুই তো আমার একমাত্র ছোট্ট একটা মেয়ে, তোকে বুঝি আমার কিছু দিতে ইচ্ছে করে না? আমি তো ভেবেছিলাম আমাদের এদিকে কোনো ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে আমার কাছাকাছি নিয়ে আসবো, কিন্তু বিধি বাম হলে যা হয় আর কি। এদিকেই আসছিস, তবে আমার কাছ থেকে অনেকটা দূরে। সে হোক গে, আমার মন খারাপ করলে আমি তোকে দেখতে তোর শ্বশুরবাড়ি চলে যাব। তুই তো তখন আর আসবি না, তখন আমার জন্য তোর মন আনচান করা, বুকের ভিতর উথাল পাথাল করা সব কমে যাবে, আবার নাও করতে পারে। কেন জানিস? তখন তোর চিন্তা, অনুভূতি, মন আনচান, উতাল পাতাল সব হবে ওই শেখর বাবাজির জন্য। মোটেই না। মোটেই হ্যাঁ। তুই এখন জীবনের যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিস না, সেই সময়টা আমি অনেক আগেই পেরিয়ে এসেছি, বুঝলি? আচ্ছা, সত্যি করে বলতো আমাকে, শেখরের নাম শুনলে তোর মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে না? একটা ভালো লাগা কাজ করে না? রিমি দেবীর কথা শুনে আলো কোনো উত্তর দেয় না, চুপ করেই থাকে। আলোর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রিমি দেবী বলেন, এই আলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। কিরে, লজ্জা পাচ্ছিস আমাকে? তুই আবার আমাকে কবে থেকে লজ্জা পেতে শুরু করলি বলতো? আরে কথা বল, আমি যা বললাম সেটা সত্যি কিনা বল। বলবো সোনামা, তুমি খারাপ ভাববে না তো? একদম ভাববো না। আরে আমরা কি শুধু মা মেয়ে নাকি? আমরা তো হলাম বেস্ট ফ্রেন্ড, তাহলে মনে করবো কেন বলতো? তুই বল আমাকে, মন খুলে সব বল। সত্যি বলছি সোনামা, তুমি যেরকম বলছো শেখরবাবুর জন্য, সেরকম কিছুই কিন্তু আমার মনে হয় না। রিমি দেবী জোরে একটা নিঃশ্বাস ফেলেন, যার শব্দ ফোনের অপর পাশে থাকা আলোও শুনতে পায়। রিমি দেবী আলোকে বলেন, সে তো তোর কথা শুনেই বুঝতে পারছি, শেখর বাবু, তাই না? বোকা মেয়ে কোথাকার। শেখর বাবু কি রে? ডাইরেক্ট শেখর বলে ডাকবি, আর সাথে তুমি করে বলবি, কেমন? কদিন পর বিয়ে, আর এখন শেখর বাবু ডাক যায়নি মেয়ের। এই আলো, শেখরের সঙ্গে ফোনে কথাবার্তা বলিস তো, নাকি এখনো লজ্জা পেয়ে বসে আছিস? সোনামা, আমি মানে হয়ে গেল, ম্যামা শুরু হয়ে গিয়েছে তো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝতে পারছি রে, সবই আমাকেই শেখাতে হবে। ভগবান তোকে তৈরি করতে এত বেশি সময় নিয়ে নিয়েছে যে বুদ্ধি দেওয়ার আর সময় পায়নি, বুঝেছিস? তোর উপরের মালাটা ফাঁকাই থেকে গিয়েছে। এই আলো, একটা কথা বলতো, তুই কি এখনো পঞ্চতন্ত্র আর রূপকথার গল্প পড়িস? মাঝে মাঝে। কেন? সেজন্যই এত উন্নতি তোর। আরে বাবা, রূপকথা পড়লেও তো রাজকুমারের স্বপ্ন দেখার কথা। যাকগে, শোন, তুই কালকে বইয়ের দোকানে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা আর দত্তা, এই দুটো বই এনে পড়বি, বুঝতে পারলি? আর এখন আমি যা বলছি তা মন দিয়ে শোন।
শেখরের সঙ্গে ফোনে কথা বলবি। রোজ একবার তো বলবি, আর মাঝে মাঝে দুবার তিনবারও বলতে পারিস। আর হ্যাঁ, শেখর তোকে নিয়ে ঘুরতে যেতে চায়, না বলবি না কিন্তু। ওর সঙ্গে যা, কথা বল, ওর কথা শোন, তবেই তো একে অপরকে বুঝতে পারবি, চিনতে পারবি, সহজ হবি। যে সময়টা পাচ্ছিস সেটা কাজে লাগা, বুঝলি? কিন্তু সোনামা, কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটা কর। আর কোনো সমস্যা হলে আমাকে ফোনে বলবি, কেমন? আমি বলে দেব কি করতে হবে। বুঝতে পেরেছিস আমার কথা? বুঝেছি। এই তো আমার লক্ষ্মী মেয়ে, আমি তোর মাকে ফোনে সব বলে দেব, কেমন? এই আলো, হলো তোর? ছেলেটার কতক্ষণ অপেক্ষা করে থাকবে বলতো? ওরা হয়তো পৌঁছে গিয়েছে এতক্ষণে। দরজা থেকে কথাগুলো বলতে বলতে ঘরে ঢুকে বন্দনা দেবী অবাক হয়ে তাকান আলোর দিকে। তাড়াতাড়ি আলোর কাছে গিয়ে বলেন, তুই তুই এটা কেন পরেছিস? তোকে যে শাড়ি পরতে বললাম, খাটের উপর এতগুলো শাড়ি দিয়ে গেলাম, এর মধ্যে যে কোনো একটা পরতে পারতিস। কমলা রঙের জামদানিটা পর না, ওটা তো তোর খুবই প্রিয়। ওই সালোয়ারটা কেন পরেছিস আমি বুঝতে পারছি না। আলো চুলে বিনুনি করতে করতে বলল, আমি শাড়ি পরবো না মা, এটাই ঠিক আছে। এমনিতেও আমি তৈরি হয়ে গিয়েছি, তুমি দেখো কাকলিদির হয়েছে কিনা। হয়ে গিয়েছে মানে? তুই কি এইভাবেই যাবি নাকি শেখরের সঙ্গে দেখা করতে? শাড়ি পরবি না মানলাম, তা বলে একটু সাজবিও না? এরকম সঙ্গের মতো যাবি নাকি? বিয়ের পর তোকে সব সময় কিন্তু শাড়ি পরেই থাকতে হবে আলো, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। শেখরের মা আগে ভাগেই বলে রেখেছে, যখন পড়তে হবে তখন পরবো। এখন ভালো লাগছে না, আর আমি সেজেছি তো, আর কত সাজবো? এটাকে সাজ বলে? না চোখে কাজল, না কপালে একটা টিপ, না ঠোঁটে একটু লিপস্টিক, কিছুই তো লাগাসনি। ওদিকে কাকলিকে গিয়ে দেখ, মেকআপের কৌটো বোধহয় শেষই করে ফেললো। মা, কে কি করছে সেটা দেখে আমি কি করব বলো তো? তুমি তো জানো আমার ওসব মেকআপ টেকআপ ভালো লাগে না, আর ওগুলো আমার শ্যুটও করে না। একটু উল্টোপাল্টা কিছু মাখলেই পুরো মুখে কী সব বেরিয়ে যায়, তখন তো আমাকেই কষ্ট পেতে হবে মা। মেয়ের কথা শুনে বন্দনা দেবী ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে মাঝারি আকারের একটা কৌটো বের করে আলোর হাতে দিয়ে বললেন, বেশ, মুখে কিছু মাখতে হবে না তোকে। এই নে, এই কাজলটা একটু পরতো, আর এই লিপস্টিকটা একটু লাগিয়ে নে। মায়ের সঙ্গে পেরে না উঠে আলো ঠোঁটে হালকা গোলাপি রঙের একটু লিপস্টিক লাগিয়ে চোখে কাজল লাগায়। এইটুকুতেই যেন আলোর রূপ আরো বাড়িয়ে দেয়। এর উপরে ওর মা একটা কালো রঙের ছোট্ট টিপ দিয়ে দেয় আলোর কপালে। আলো বারণ করতে গেলেই বন্দনা দেবী বড় বড় চোখ পাকিয়ে আলোর দিকে তাকান। যা দেখি আলো চুপ করে যায়, আর কিচ্ছু বলে না। কাকলি আর আলো একসাথেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কাকলি স্লিভলেস ব্লাউজের সঙ্গে একটা শাড়ি পরেছে। শেখর আর নবীন ওদের জন্য শপিং মলে অপেক্ষা করছে। আলো আর কাকলিকে বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিল ওরা, কিন্তু আলো শেখরকে বলেছে ওরা নিজেরাই চলে যাবে। শেখর আর নবীন এখানে এলেও আলোদের বাড়িতে থাকেনি, দুজনেই হোটেলে উঠেছে। আলো রিকশাতে উঠেই কপালের টিপটা খুলে ফেলে দেয় আর রুমাল দিয়ে ঠোঁটটা মুছে নেয়, কিন্তু এতে খুব একটা কাজ হয় না, কারণ লিপস্টিক মুছলেও আলোর ঠোঁটের গোলাপি আভাটা থেকেই যায়। কাকলি আলোর দিকে তাকিয়ে বলে, এগুলো তুলে ভালোই করেছিস, একটু তোকে মানাচ্ছিল না, কেমন যেন একটা লাগছিল। কাকলির কথায় আলো উত্তর না দিয়ে শুধু একটু হাসে। রিকশা গন্তব্যে পৌঁছানো মাত্র শেখর আর নবীন এগিয়ে আসে ওদের কাছে। ওরা দুজন শপিং মলের সামনেই দাঁড়িয়েছিল। আলো রিকশা থেকে নেমে ভাড়া দিতে গেলে কাকলি ওরা একটা হাত টেনে ধরে। ও মা, তুই ভাড়া দিচ্ছিস কেন? ওরা আসছে, ওই দেখ, ওরাই ভাড়া দিয়ে দেবে। কাকলির কথা অগ্রাহ্য করে আলো ব্যাগ থেকে টাকা বের করতে করতে বলে, রিকশাতে আমরা এসেছি, ওরা কেন ভাড়া দেবে? এখন থেকেই বড়লোক বাড়ির বউয়ের মতো আচরণ শুরু করেছিস আলো। তোর বর বেশি বড়লোক সেটা দেখাতে চাইছিস তো? তাহলে দেখা, আমি কোনো টাকা আনিনি বাবা, ভাড়া দিতে হলে তুই দে। ঠিক আছে, তোকে দিতে হবে না,
আমি সবটা দিয়ে দিচ্ছি। আর শোন কাকলিদি, আমি বড় লোকদের মতো কিছুই করিনি। রিক্সাওয়ালা ভাড়া পেয়ে তার রিক্সা নিয়ে এগিয়ে যায়। ততক্ষণে শেখররাও ওখানে চলে এসেছে। শেখর বলে, আরে তোমরা ভাড়া দিতে গেলে কেন? আমি দিয়ে দিতাম। কথাটা আলোকেই বলুন, আমি বারণ করলাম, ও তো শুনলই না। ওর না একটু সবেতেই বেশি বেশি। বলি কি, এখানে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে যাওয়া যাক। নবীন কথাটি বলে। নবীনের কথায় সম্মতি দিয়ে ওরা চারজনই শপিং মলের ভিতরে ঢোকে। নবীন আর কাকলি আগে যায়, আলো আর শেখর যায় পিছনে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শেখর আলোকে বলে, আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমার একেবারে বিয়ের দিনই দেখা হবে। তুমি আসবে আমি ভাবতেই পারিনি। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। মলের ভিতরে গিয়ে ওরা প্রথমেই যায় শাড়ির কাউন্টারে। কাকলি একটার পর একটা শাড়ি দেখে যাচ্ছে, কিন্তু ঠিক করতে পারছে না কোনটা নেবে। শেষে 3টে শাড়ি নেয়। আলোর নিজের জন্য কোনো শাড়ি পছন্দ করতে পারেনি, চুপ করে দেখেই যাচ্ছিল। শেখরের বারবার বলাতেও আলো কিছুই ঠিক করতে পারছিল না। আসলে আলোর সমস্যা হচ্ছিল শেখরের সঙ্গে। ও কিছুতেই সহজ হতে পারছিল না। একটা জড়তা কাজ করছিল, কোথায় যেন একটা বাঁধো বাঁধো ভাব। অথচ কাকলি কত সহজভাবে নবীনের সঙ্গে কথা বলছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় কাকলি নবীনের একটা হাত জড়িয়ে ধরে, যেখানে আলো যথেষ্ট দূরত্ব বজায় রেখেছিল শেখরের সঙ্গে। আলোর এই সংকোচ শেখরও লক্ষ্য করেছে। আলোকে চুপ করে থাকতে দেখে শেখর নিজেই একটা শাড়ি পছন্দ করে দেয় আলোকে। আরও নিতে গেলে বাধা দেয় আলো। ওখান থেকে ওরা অন্য কাউন্টারে যায়। সব জায়গাতেই শেখর আলোর জন্য সব কিছু পছন্দ করে। সব জিনিসগুলোই যথেষ্ট দামি, আর কাকলি নিজেই নিজেরটা পছন্দ করে নেয়। আলোর জিনিসগুলো দেখে কাকলি সব জিনিস পছন্দ করার আগে দামের ট্যাগটা দেখে নিচ্ছিল। কম দাম হলেই সেটা সরিয়ে দিচ্ছিল। পছন্দ কম হলেও চলবে, কিন্তু দাম কম হলে চলবে না। ওখান থেকে বেরিয়ে ওরা যায় জুয়েলারি দোকানে। এখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। 10টা থেকে বেলা 1টা পর্যন্ত কেনাকাটা করে আলোরা। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে শেখরদের ভাড়া করা হোটেলে ওঠে। এখানে আসার একদমই ইচ্ছে ছিল না আলোর। ও বাড়িতেই যেতে চেয়েছিল, কিন্তু কাকলির ইচ্ছে আর শেখরের অনুরোধে এখানে আসতে বাধ্য হয় আলো। এই শহরে থাকলেও এই হোটেলে আগে কখনোই আসেনি আলো, আসার দরকারও হয়নি। দোতলার একটা রুম নিয়ে নবীনরা ছিল, সেই রুমেই ওরা চারজনে যায়। আলো আর কাকলিকে বসতে বলে শেখররা বাইরে আসে। নবীন শেখরকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, এখন কি করবি? তোকে তখনই বললাম 2টো ঘর নিতে, তুই শুনলি না। কি করব মানে? আমরা চারজনে একসাথে কিছুক্ষণ গল্প করব, বিকেলে চা আর একটু কিছু খেয়ে সন্ধ্যার সময় আলোদেরকে বাড়িতে পৌঁছে দেব, আর আমরা রাতটুকু এখানে থেকে ভোরেই রওনা দেব। আরে তুই না সেকেলেই রয়ে গেলি শেখর, তুই থাক, আলোকে নিয়ে ওই ঘরে বসে বসে গল্প কর। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে না ঘণ্টাখানেকের জন্য একটা ঘরের ব্যবস্থা করছি। কাকলিকে নিয়ে সেখানেই সময় কাটাবো আমি। তুই এরকম কিছুই করবি না, বুঝেছিস? শোন, তুই যা করতে চাইছিস না এসবের সময় পালিয়ে যাচ্ছে না। আরে আগে বিয়েটা হোক, তারপর তুই কাকলিকে নিয়ে যেখানে খুশি যাস, যত খুশি একা সময় কাটাস, বাট নট নাও। হ্যাঁ, আর আমি থাকতে এই ইচ্ছার কথা তো একবারে ভুলেই যা তুই। আরে বাবা, আমি তো তোকে যেতে বলছি না, তুই বললেও আমি যাব না। তুই তো জানিস আমি কীরকম ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের ফ্যামিলিতে মান সম্মান আগে, তারপর সব কিছু। দেখ, তুই কাকলির জন্য যে সমস্ত ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনলি, আলোকে কখনোই ওই ড্রেস পরতে দেবে না আমার মা। বিয়ের পর ওকে সবসময় শাড়িই পরতে হবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। আমার মাকেও আমি আজ পর্যন্ত শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরতে দেখিনি। হ্যাঁ, চুপ কর আধুনিক যুগের সেকেলে পুরুষ, তোর সঙ্গে কথা বলাই ফালতু। ফালতুই যখন তখন বলছিস কেন? চুপ করে থাকলেই তো পারিস। আর একটা কথা শোন, এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, আলোর জন্য একটা জিনিস নেওয়ার আছে। আবার কি নেওয়ার আছে? সবই তো নিলি। একটা ফোন নেব,
আসার সময় ওর ফোন নাম্বারটা চাইলাম, আমাকে ওর বাড়ির ফোন নাম্বার দিল। আরে ওটা তো আমার কাছে আছে, ওর নিজস্ব কোনো ফোন নেই, তাই তাই যাওয়ার সময় একটা ফোন নেব আর একটা সিম। বাবারে, রক্ষা করো শেখর বাবাজি, হাত জোড় করে বলছি। আমি তোর সঙ্গে ফোনের দোকানে যাচ্ছি না, তাও আবার কাকলিকে নিয়ে। তুই আলোকে ফোন কিনে দিলে কাকলিও নিতে চাইবে, আর অলরেডি আমার অনেক টাকা খসিয়েছে ও। আর না, এবার যদি দোকানে নিয়ে যাই তাহলে আমার বাবা আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না। তার থেকে বেটার হবে তুই আলোকে নিয়ে আগেই চলে যা, আমি বরং কাকলিকে নিয়ে একটু পরেই বেরোবো। শেখর নবীনের পিঠে এক চাপড় মেরে বলে, শালা সুযোগ সন্ধানী, কি করে আমাকে আর আলোকে এখান থেকে ভাগাবি সেই ধান্দায় আছিস, তাই না? ঠিক আছে, আমরা আগেই বেরিয়ে যাব, তুই তোর কাজ সেরে আসিস। আর হ্যাঁ, আমার বলা কর্তব্য ছিল তাই বললাম, শোনা না শোনা তোর ব্যাপার। চল এবার, ওরা একা বসে আছে। হোটেলে ঘণ্টাখানেক গল্প করে বিকেলে চা খেয়ে সন্ধে লাগার কিছুক্ষণ আগেই আলো আর শেখর বেরিয়ে পড়ে হোটেল থেকে। আলো এখন অনেকটাই সহজ হয়ে কথা বলছে শেখরের সঙ্গে। হোটেল থেকে বেরিয়ে ওরা যায় মন্দিরে, যেখানে আলো আর শেখরের প্রথম দেখা হয়েছিল। প্রতিমা দর্শন করে ওরা দুজনেই মন্দিরের বড় বটবৃক্ষের নিচে খানিকক্ষণ বসে। সকাল থেকে শেখর একটা জিনিস লক্ষ্য করছে, আলো খুব কম কথা বলছে। এটা কি আলোর স্বভাবসিদ্ধ নাকি সংকোচের কারণে, সেটাই শেখর বুঝে উঠতে পারছে না। আলোকে এখনো চুপ করে থাকতে দেখে শেখর বলে, তোমার মনে আছে এই মন্দিরেই আমাদের প্রথম দেখা হয়েছিল? সেদিন তোমাকে খুব সুন্দর লাগছিল, আজকেও লাগছে। আসলে কি জানো তো, আসলে আসলে তুমি দেখতেই খুব সুন্দর। শেখরের কথায় আলো শুধু ছোট্ট করে ধীর কণ্ঠে ধন্যবাদ জানায়, যেটা শুনে শেখর মৃদু হেসে মনে মনে ভাবে, এতটা কথা আর এত ছোট্ট উত্তর। এখন বুঝতে পারছি মায়ের কেন আলোকে পছন্দ হয়েছে। আচ্ছা আলো, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ। বলছি, তুমি কি আমার সঙ্গে কমফোর্ট ফিল করছো না? না না, এরকম কিছু নয়। শেখরকে আপনি বলতে গিয়ে থেমে যায় আলো। ওর সোনা মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়। আলোকে কথা বলতে বলতে চুপ করতে দেখে শেখর বলে, কি হলো, থামলে কেন? কি বলতে যাচ্ছিলে বলো? না, থামিনি। বলছিলাম, তোমার এরকম কেন মনে হলো? এরকম মনে হওয়াটাই তো স্বাভাবিক আলো। দেখো, তুমি তো প্রয়োজন ছাড়া কথাই বলছো না, কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ কিংবা নাতেই কাজ সেরে ফেলছো। আচ্ছা সত্যি করে বলো তো, সত্যি করে বলো, তোমার কি আমাকে পছন্দ নয়? বা বা তুমি কি অন্য কাউকে পছন্দ করো? দেখো, এরকম কিছু হলে তুমি কিন্তু আমাকে বলতে পারো, আমি নিজেই পিছিয়ে যাব। না না, এরকম কিছু নয়। তোমাকে পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। আসলে আমি বাবা, দাদা আর মামা ছাড়া কখনো কোনো ছেলের সঙ্গে এভাবে বাইরে আসিনি, তো কথাও বলিনি, তাই একটু কেমন যেন লাগছিল প্রথম প্রথম তো। কিন্তু এখন আমি ঠিক আছি। যাকে বাঁচালে তুমি আমাকে আলো। সত্যি বলছি, তোমাকে সাহস দেখিয়ে প্রশ্নটা করলেও আমি কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলাম, পাছে যদি তুমি আমার কথায় হ্যাঁ বলে দাও। হ্যাঁ বললে কি হতো? আমি মরেই যেতাম। যেদিন মা মোবাইলে তোমার ছবিটা দেখালো, সেদিনই তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। যেদিন তোমাকে দেখতে গেলাম, সেদিন আমি প্রথম ভালোবাসাটা উপলব্ধি করলাম। এই মন্দিরে বসে তোমাকে মিথ্যে বলবো না, এই কদিনই আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আলো। শেখরের কথা শুনে এই প্রথম নিজের মনে শেখরের জন্য একটা অনুভূতি অনুভব করলো আলো। কিন্তু শেখরের কথায় কোনো উত্তরই সে দিল না। সন্ধে হতে শুরু করেছে, তাই এখানে আর না থেকে মন্দির থেকে বেরিয়ে
শেখর আলোকে নিয়ে যায় একটা ফোনের দোকানে। আলো বারণ করা সত্ত্বেও শেখর একটা ফোন কিনে দেয় আলোকে। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আলোকে শেখরের সঙ্গে হেসে কথা বলতে দেখে বন্দনা দেবী খুব খুশি হন। শেখরকে ঘরে বসিয়ে তিনি যান চায়ের জল বসাতে, কিন্তু গিয়ে দেখেন আলো তার আগেই চা করা শুরু করে দিয়েছে। বন্দনা দেবী শেখরের কাছে এসে ওদের বাড়ির সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সবার খবর দিয়ে শেখর বন্দনা দেবীকে বলেন, আমার মা আপনাকে একটা কথা বলতে বলেছে। মা অবশ্য নিজেও ফোন করবে আপনাকে, আমি যেহেতু এসেছি তাই আমাকে বলতে বলল। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো না কি বলবে। আসলে কথাটা হচ্ছে আমাদের গুরুদেবকে নিয়ে। মানে মায়ের ইচ্ছে বিয়ের আগে আলোকে একবার গুরুদেব নিজে আশীর্বাদ করুক। উনি খুবই সিদ্ধ পুরুষ। বর্তমানে উনি হরিদ্বারে আছেন, বিয়ের পরে আসবেন। মা ওনার সঙ্গে কথা বলেছেন আলোর ব্যাপারে। গুরুদেব বলেছেন বিয়ের 1 সপ্তাহ আগে ওনার শিষ্য এখানে আসবেন। ওই কালী মন্দিরের পাশে যে আশ্রম আছে না, সেখানেই থাকবেন উনি। গৃহস্থের বাড়িতে উনি যান না। তাই মা বলছিলেন আলোকে যদি একবার ওনার কাছে নিয়ে যান তাহলে খুবই ভালো হয়। তোমার মা যখন চেয়েছেন তখন অবশ্যই নিয়ে যাব বাবা। এই তো একটুখানি রাস্তা, আলো তো এখন তোমাদেরই। তোমরা যেমনটা বলবে ঠিক সেরকমটাই হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, নবীনের মা বলছিল কাকলিকেও সঙ্গে নিয়ে যেতে। আপনি ওনাদেরকে একটু বলে দেবেন, তারপর মা তো ফোন করবেই। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেব। আলোকে চা আনতে দেখে বন্দনা দেবী সেখান থেকে চলে যান। শেখর চা নিয়ে আলোকে ফোনটা দিতে বলে। ফোনটাকে চার্জে বসিয়ে চা খেয়ে ফোনটা সেট করে নিজের আর মায়ের নাম্বারটা সেভ করে আবার চার্জে বসিয়ে সবার কাছে বিদায় নিয়ে রওনা দেয় শেখর। যাওয়ার আগে সবার অগোচরে আলোকে বলে যায়, আলো বলছি ফোন করলে ধরো কিন্তু, হ্যাঁ? এবার যখন দেখা হবে তখন তোমাকেও সাথে করে নিয়ে যাব, কেমন? চলি। এই একদিনে আলোর অজান্তেই শেখর আলোর মনের মধ্যে অনেকখানি জায়গা করে নেয়। বিয়ের জিনিসে ঘর ভর্তি হয়ে গিয়েছে আলোর। সামনের ঘরটাকে ফাঁকা রেখে পাশের ঘরেই সব জিনিস রাখা হয়েছে। একটা বিয়ের সরঞ্জাম তো কম নয়। শেখরদের তরফ থেকে কোনো দাবি না থাকলেও তরুণবাবু আর আত্মরূপ আলোর বিয়েতে কোনো কিছুরই কমতি রাখেননি। তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন। যেখান থেকে দোকানের জন্য মাল কেনেন সেখান থেকেই আলুর বিয়ের বেনারসি থেকে শুরু করে সব কাপড় আনা হয়েছে। সাথে ওই মিলের মালিককে নিমন্ত্রণও করা হয়েছে। এতদিনের সম্পর্ক ওনাদের সঙ্গে। তরুণবাবুর মেয়ের বিয়ে শুনেই আলুর বেনারসিটা উনি আলোকে উপহার দিয়েছেন। গলার একটা হার বাদে বন্দনা দেবী নিজের সব গয়নাই পরিষ্কার করতে দিয়েছেন দোকানে। এগুলো সব আলোকে দেওয়া হবে। আর গলার হারটা তিনি রেখেছেন তার ছেলের বউকে দেবেন বলে। শেখরের জন্য একটা আংটি তৈরি করতে দেওয়া হয়েছে। এটা দিয়েই তরুণবাবু শেখরকে আশীর্বাদ করবেন। এত আয়োজন সত্ত্বেও কাকলির বিয়ের আয়োজনের দিকে চোখ গেলেই এই সব কিছু কেমন যেন ম্যাড়ে ম্যাড়ে লাগে। কাকলির জন্য 2 সেট গয়না তৈরি করা হয়েছে। সব গয়নাগুলোই নতুন ডিজাইনের। কাপড় যে কত কেনা হয়েছে তার হিসেব নেই। নবীনের জন্য একটা আংটি, একটা হার আর একটা হাতের ব্রেসলেট বানিয়েছেন অরুণবাবু। একটা তিনি দেবেন, একটা ছায়াদেবী দেবেন আর একটা কাকলির মামাকে দিয়ে দেওয়াবেন। কিছু আয়োজন যে একেবারেই লোক দেখানো, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। শুধু লোক দেখানো নয়, লোকদেরকে দেখানো যে আলোর বিয়ে বড়লোক ঘরে হলেও কাকলির শ্বশুরবাড়িও কম যায় না। বরং তারা কাকলিকে আলোর থেকেও বেশি জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন। আর মানুষ তো শুধু চোখের দেখাটাই দেখবে, ভিতরের খবর কে আর রাখতে যাবে। একই বাড়িতে একই দিনে 2 মেয়ের বিয়ে, কিন্তু তাদের আয়োজনে বিস্তর ব্যবধান। এই ব্যবধান আজকে নতুন নয়।
ছোট থেকেই আলো কাকলি ভিন্নভাবে ভিন্ন পরিস্থিতিতে মানুষ হয়েছে। আজকে আলো কাকলিকে নিয়ে ওদের মা শেখরের বলা গুরুদেবের শিষ্যের কাছে যাবে। বিয়ের যেহেতু আর কয়েকদিন বাকি, তাই সুশান্তবাবু ও রিমি দেবী চলে এসেছেন আলোদের বাড়িতে। তিনিও যাবেন বন্দনা দেবীদের সঙ্গে। গতকালকে বিকেলে গুরুদেব এসেছেন আশ্রমে, আর আগামীকাল সকালেই তিনি ফিরে যাবেন। বন্দনা দেবী ও রিমি দেবী সকাল সকাল রান্না করে নিয়েছেন, কারণ তাদের ফিরতে কত দেরি হবে তার ঠিক নেই। রান্না করা থাকলে নিশ্চিন্ত, তাদের বাড়িতে আসতে দেরি হলেও ছেলেরা নিজেরা নিয়ে খেতে তো পারবে। আলো একটা সালোয়ার কামিজ পরে ছাদে শুকোতে দেওয়া জামা কাপড়গুলো আনতে যায়। কাপড় তোলা প্রায় শেষ, তখন রিমি দেবী ছাদে গিয়ে আলোর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলেন, নে, শেখর ফোন করেছে, ধর ধর ধর, আরে কথা বল, কাপড়গুলো আমাকে দে। আলো কাপড়গুলো রিমি দেবীকে দিয়ে কানে ফোন ধরে। রিমি দেবী বাকি জামা কাপড়গুলো তুলতে থাকেন। হ্যালো, আমি শেখর বলছি, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বলছি, আজকে আশ্রমে যাচ্ছ তো? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা শোনো, যে জন্য তোমাকে ফোন করেছিলাম, বলছি তুমি কি পরে যাচ্ছ? সালোয়ার কামিজ। আলো, তুমি শাড়ি পরে যাও কেমন? সালোয়ার কামিজে কি সমস্যা? আমি তো তৈরি হয়ে গিয়েছি, শাড়ি পরতে গেলে আমাকে আবার চেঞ্জ করতে হবে, অনেক সময়ও লাগবে। তা লাগুকে, তবু তুমি শাড়ি পরে যাও। মা তোমাকে শাড়ি পরে যেতে বলেছেন। এই নাও, মায়ের সঙ্গে কথা বলো। রিমি দেবী জামা কাপড় তুলে ততক্ষণে আলোর পাশে এসে দাঁড়িয়েছেন। আলোর মুখ দেখে তিনি ইশারায় জানতে চান কি হয়েছে। আলো মুখে আঙুল দিয়ে ওনাকে চুপ করতে বলে। ফোনের অপর পাশ থেকে শেখরের মা বলে ওঠেন, আলো, কেমন আছো মা? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি গো। এখন কি খারাপ থাকলে চলে? মাথার উপরে এত বড় একটা কাজ, তোমাকে আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে আসবো, তার আয়োজনও তো কম নয়, তাই না? আলোর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তিনি আবার বলেন, তুমি তো এখন আমাদের বাড়িরই হয়ে গিয়েছো, শুধু মন্ত্রটুকু পড়ে আনতে দেরি। সবাই দাঁড়িয়ে দেখবে আমার শেখরের জন্য আমি কেমন বউ পছন্দ করেছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু আশ্রমে একটা শাড়ি পরে যেও, কেমন? সিংহবাড়ির বউ হিসেবে ওখানে যাচ্ছ, তাই না? যাও মা যাও, সালোয়ার কামিজটা ছেড়ে সুন্দর দেখে একটা শাড়ি পরে নাও। ও হ্যাঁ, মহারাজকে গড় করে প্রণাম করো, কেমন? প্রণাম করার সময় শাড়ির আঁচলটা গায়ে দিয়ে নিও। যাও মা, আর দেরি করো না, শেখরের সঙ্গে পরে কথা বলে নেবে, না হলে আবার দেরি হয়ে যাবে। কথাগুলো বলেই তিনি ফোনটা কেটে দেন। আলোর পাশে দাঁড়িয়ে রিমি দেবী এতক্ষণ সবই শুনছিলেন। ফোনটা কাটতেই তিনি বললেন, বাবা 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 বাবা, বিয়ে না হতেই এত খবরদারি, বিয়ে হলে না জানি কি হবে। বুঝলি আলো, তোকে মনে হচ্ছে কাঁচের পুতুল বানিয়ে রেখে দেবে ওখানে। চল, শাড়ি পরবি। রিমি দেবীর কথা শুনে আলো কিছুই বলে না। নিচে নেমে শাড়ি পরতে থাকে আর ভাবে যে শেখরদের বাড়িতে নিয়মকানুন আর নিষেধাজ্ঞাটা বড্ড বেশি। গত কয়েকদিন শেখরের সঙ্গে কথা বলে এটা আলো ভালোই বুঝতে পেরেছে। শেখর সবসময় ওদের বাড়ির সম্পর্কে নানা কথা আলোকে বলেছে, সাথে এটাও শিখিয়েছে বিয়ের পর আলো কি করতে পারবে আর কি করতে পারবে না। সব কিছু শুনে আলোর মনে হয়েছে ও একটা সোনার খাঁচায় বন্দি হতে যাচ্ছে ওখানে, যেখানে নিঃশ্বাস তো নিতে পারবে, কিন্তু কিভাবে নেবে সেটার অনুমতি ওকে শেখরের মায়ের কাছ থেকে নিতে হবে। শেখরও কথা বললে সব থেকে বেশি ওর মায়ের কথা বলে। আলো এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয় যে বনেদি বাড়ির বউ হতে গেলে এগুলো তো মেনে চলতেই হবে। তাছাড়া শেখর তো আছে ওর সঙ্গে, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। আলোকে অন্যমনস্ক দেখে রিমি দেবী হালকা ধাক্কা দিয়ে বলেন, কি রে আলো, শাড়ির কুচিটা ঠিক করে ধর। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।